নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি 4টে 4 দিক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বহরমপুরে নির্বাচনী প্রচারে ইউসুফ পাঠান এবং এই প্রচারে এসেই কিন্তু দেখা গিয়েছে তার বিরুদ্ধে ওঠা যে অভিযোগ, তাকে বারবার বিরোধী রাজনৈতিক দলগুলি বহিরাগত বলছিল। যে বহিরাগত তত্ত্ব খাড়া করেছিল 2021 সালে তৃণমূল কংগ্রেস, এবার সেই একই অস্ত্রে তৃণমূলকে বিততে চাইছিল বিরোধীরা। কিন্তু ইউসুফ পাঠান তিনি একেবারে ওভার বাউন্ডারি মারলেন। তার বক্তব্য, যদি গুজরাটের নরেন্দ্র মোদী তিনি বেনারসে প্রার্থী হতে পারেন, তাহলে গুজরাটের ইউসুফ পাঠান তিনি বহরমপুরের প্রার্থী হতে পারেন, এমনই মন্তব্য করেছেন ইউসুফ পাঠান। বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী, বহরমপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান তিনি আজ থেকে তার নির্বাচনী প্রচার শুরু করলেন। আর প্রচারের শুরুর দিনই একেবারে ওভার বাউন্ডারি বলা যেতে পারে। প্রথম বলেই ওভার বাউন্ডারি ইউসুফ পাঠানের। যদি গুজরাটের নরেন্দ্র মোদী বেনারসের প্রার্থী হতে পারেন, তাহলে গুজরাটের ইউসুফ পাঠান তিনি বহরমপুরে প্রার্থী হতে পারেন। তিনি কোনোভাবেই বহিরাগত নন। বিরোধীদের বহিরাগত কটাক্ষের জবাব দিলেন একেবারে সোজা ব্যাটে ইউসুফ পাঠান। ইউসুফ পাঠান তিনি আজ থেকে তার নির্বাচনী প্রচার শুরু করলেন। সরাসরি রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, ইউসুফ পাঠান তাকে ঘিরে জনতার যে ভিড় এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে, এর আগে আমরা দেখেছি যে তার হয়ে প্রচার করবেন না এমনটা জানিয়েছিলেন ভরতপুরের বিধায়ক। তিনি কি ছিলেন? হুমায়ুন কবির সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব তারা কি ছিলেন? দেখো, আজকে বহরমপুরের টেক্সটাইল মোড়ে ইউসুফ পাঠানকে নিয়ে যে সভা হয়, যে সভা করে তৃণমূল, সেখানে যেমন আবু তাহের খান অর্থাৎ মুর্শিদাবাদের লোকসভার প্রার্থী তৃণমূল প্রার্থী আবু তাহের খান ছিলেন, তেমনি হুমায়ুন কবিরও ছিলেন। এবং হুমায়ুন কবির প্রথমেই বক্তব্য রাখেন, অর্থাৎ ইউসুফ পাঠান আসার পরে বক্তব্য রাখেন, এবং হুমায়ুন কবির ওই বক্তব্য চলাকালীন ইউসুফ পাঠানকে টেনে তার সঙ্গে করমর্দন করেন এবং ইউসুফ পাঠানের হয়ে তিনি প্রচার করবেন সেটাই মঞ্চের মধ্যে ঘোষণা করেন। তুমি জানো যে হুমায়ুন কবির কিছুদিন ধরে বেসুরো হয়েছিল, তবে দুদিন আগে তিনি কলকাতায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে গিয়েছিলেন এবং তখন থেকেই হুমায়ুন কবির বলে আসছেন যে ইউসুফ পাঠানের হয়ে তিনি ভোট প্রচার করবেন। পাশাপাশি ইউসুফ পাঠানকে দেখতে উন্মাদনা বহরমপুরে ব্যাপক ছিল এবং বহরমপুরের টেক্সটাইল মোড় পাশেই তার তৃণমূল অফিস। এই তৃণমূল অফিসে যাওয়ার আগে কিন্তু আজকে ইউসুফ পাঠান সোজাসুজি বহরমপুরের যে টেক্সটাইল মোড় সেই মঞ্চে তিনি চলে আসেন। এরপরে মিনিট খানেক তিনি বক্তব্য রাখেন। তার বক্তব্য বহিরাগত তত্ত্ব যে কটাক্ষ, সেই কটাক্ষের জবাব দিয়েছেন সরাসরি। এক্ষেত্রে তার যে বক্তব্য যে তিনি বহিরাগত নন, যদি গুজরাটের নরেন্দ্র মোদী তিনি বেনারসের প্রার্থী হতে পারেন, তাহলে গুজরাটেরই ইউসুফ পাঠান তিনি মুর্শিদাবাদের বহরমপুরেরও প্রার্থী হতে পারেন, তিনি বহিরাগত নন। এরপরে বিরোধী রাজনৈতিক দলগুলি তারা কি বলছে? দেখো, বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে বহরমপুরে, তুমি জানো বহরমপুর লোকসভায় 5 বারের সাংসদ অধীর চৌধুরী, সেই অধীর চৌধুরী কিন্তু এবারে তার লোকসভার নির্বাচনে তার স্লোগান হয়েছে বহরমপুরের মানুষ বাংলার ছেলেকে চাই, অর্থাৎ ঘরের ছেলেকে চাই। এই যে স্লোগান, এই স্লোগান কিন্তু এতদিন পরে দেখা গেল অধীর চৌধুরীর কংগ্রেসরাও এই স্লোগানে এগোচ্ছে এবং বহিরাগত তকমা দেওয়া হয়েছিল যে ইউসুফ পাঠানকে, সেই ইউসুফ পাঠান কিন্তু সরাসরি বলেছেন তিনি বহিরাগত নন, তিনি বাংলায় এসেছেন, বাংলা মানুষের ভালোবাসা পেয়েছেন এবং বাংলায় তিনি কাজ করতে চান। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে যে সুযোগ দিয়েছেন সেই সুযোগ आपको लगता है कि आउटसाइडर लगता है क्या? मैं सबसे बड़ा उदाहरण ये है कि देखिए हमारे प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी जो गुजरात के हैं, लेकिन इलेक्शन कहाँ से लड़ते आपको पता है? राहुल गांधी। बाहर का कोई घर कहाँ या कहाँ लड़ता है? ये लोगों की मोहब्बत है और आपका जो कार्य करने की जो क्षमता है और आपकी जो इच्छा है, उससे हिंदुस्तान में आप कहीं भी जाके लड़ सकते हो। और ये तो मेरा घर है, ये मेरा घर है, मैं पहले भी बोल चुका हूँ और मैं यहाँ रहने आया हूँ। কল্যাণ, ইউসুফ পাঠানের বক্তব্য পরিষ্কার। তিনি বলছেন যে এটাই তো আমার ঘর, এখানে আমি থাকতে এসেছি। এরপরে আর বিরোধী রাজনৈতিক দলগুলো কোনো বক্তব্য রাখতে পারছে কি? কংগ্রেস, তৃণমূল বা কংগ্রেস, সিপিআইএম বা বিজেপির কি বক্তব্য?
দেখো, কংগ্রেস এবং বিজেপির যে বক্তব্য, তারা প্রথম থেকে ইউসুফ পাঠানের নাম ঘোষণার পরে কিন্তু বহিরাগত তকমা দিয়েছিলেন। তাদের বক্তব্য ছিল যে মুর্শিদাবাদে কি কোনো তৃণমূলের নেতা নেই বা কেউ নেই যে বহরমপুর লোকসভায় দাঁড়াতে পারে। এই ইউসুফ পাঠানকে কিন্তু ভয় পেয়েই দিয়েছিল বলে তৃণমূলের দাবি। পাশাপাশি কংগ্রেস এবং বিজেপির বক্তব্য ছিল, বিজেপির যিনি দাঁড়িয়েছেন তৃণমূল বিজেপি প্রার্থী ডক্টর নির্মল শাহ, তিনি কিন্তু তার বক্তব্য ছিল যে লোকসভা ভোটে যে কেউ যে কোনো জায়গায় দাঁড়াতে পারে, তবে এখানকার যদি স্থানীয় মানুষ তারা যেটা চাইবেন সেদিকে তাকানো প্রত্যেকের উচিত ছিল, অর্থাৎ দলের উচিত ছিল। সেরকমভাবে আক্রমণ কিন্তু নির্মল শাহ ছিল না। কিন্তু অধীর চৌধুরী প্রথম থেকেই বলে আসছেন যে তাকে হারানোর জন্য বহিরাগত একজন প্রার্থী আনা হয়েছে এবং ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয়েছে। এরপর এই বক্তব্য কিন্তু অধীর চৌধুরী দিয়েছিলেন এবং অধীর চৌধুরী আরও বলেছিলেন যে তাকে কিন্তু হারানোর চক্রান্ত করার জন্য ইউসুফ পাঠানকে এনেছে তৃণমূল, কারণ এখানকার কাউকে পায়নি। অধীর চৌধুরী এই কথাতে কিন্তু তৃণমূলের বক্তব্য ছিল ইউসুফ পাঠানকে ভয় পেয়েছেন কংগ্রেস সাংসদ যিনি ছিলেন অধীর চৌধুরী, যার ফলে তিনি এই বক্তব্য দিয়েছেন। আর আজকে ইউসুফ পাঠান স্পষ্টভাবেই জানালেন তিনি বহিরাগত নন। নরেন্দ্র মোদী যদি অন্য জায়গায় দাঁড়াতে পারে তিনিও পারেন। এই ভারতের যারা মানুষ তারা যে কোনো জায়গায় লোকসভায় দাঁড়াতে পারে। তিনি বাংলা ভাষা জানেন কি জানেন না সেটা বড় বিষয় নয়। মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন খেলার মাঠে, তেমনি রাজনীতির ময়দানেও যে আজকে যে ভালোবাসা তিনি পেলেন সেই ভালোবাসা ধরে রাখতে চান, এলাকার তিনি উন্নয়ন চান বলেই তিনি ভোটে দাঁড়িয়েছেন। একদমই, অনেক ধন্যবাদ কল্যাণ। কথা বলছিলাম প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে। ইউসুফ পাঠান তিনি আজই নির্বাচনী প্রচার শুরু করেছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান, এবং তিনি প্রথম দিনে যে রেসপন্স পেয়েছেন, পাশাপাশি তার যে বক্তব্য একেবারে বিরোধীদের যে কটাক্ষ, বহিরাগত কটাক্ষ, সেই কটাক্ষকে বাউন্ডারির ওপারে পাঠিয়ে দিয়েছেন তিনি। প্রথম দিনের নির্বাচনী প্রচারে তিনি বলছেন যদি নরেন্দ্র মোদী তিনি বারাণসীতে দাঁড়াতে পারেন তাহলে তিনিই বা কেন বহরমপুরে দাঁড়াতে পারবেন না। তবে আজকে এই ইউসুফ পাঠানের প্রথম নির্বাচনী সভাতে প্রচারের দিনে কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে সেখানে যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছিল, হুমায়ুন কবির তিনি বলছিলেন যে তিনি ইউসুফ পাঠানের হয়ে প্রচার করবেন না, সেই হুমায়ুন কবিরকেও কিন্তু আজকে দেখা গিয়েছে মঞ্চে। এমনকি যখন ইউসুফ পাঠান তিনি এই বহিরাগত কটাক্ষের জবাব দিচ্ছেন তখনও কিন্তু পাশে বসে হুমায়ুন কবিরকে হাসতে দেখা গেল। ফলত তৃণমূল সংঘবদ্ধভাবে এখানে লড়াই করতে পারবে বলে তারা মনে করছে। কিছুক্ষণ আগেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। একাধিক প্রশ্নের যেমন জবাব তারা দিয়েছেন, পাশাপাশি তাদের বক্তব্য যে কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, নির্বাচনী বন্ড সহ একাধিক বিষয় তাদের আজকের এই যে সাংবাদিক সম্মেলন ছিল সেখানে যেমন সোনিয়া গান্ধী সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। পাশাপাশি আজকের এই সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এমনকি রাহুল গান্ধী তিনিও উপস্থিত ছিলেন এবং এই সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্রীয় সরকারকে নির্বাচনী বন্ড থেকে সবচেয়ে বেশি ফায়দা তুলেছে বিজেপি যেমন আক্রমণ করেছেন, পাশাপাশি তাদেরকে অর্থাৎ কংগ্রেসের যে অ্যাকাউন্ট সেটা ফ্রিজ করে দেওয়া হচ্ছে, অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গু করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, সেই আক্রমণও করেছেন কেন্দ্রের শাসক দলকে। আজ কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে ঠিক কি বলেছে তারা কংগ্রেস নেতৃত্ব শোনাবো একবার। हमारे बैंक के खाते अब जाकर के फ्रीज करे हैं उसकी जानकारी दी। मैंने कहा कि अपने बैंक अकाउंट्स में पड़े हुए 285 करोड़ रुपए का हम इस्तेमाल नहीं कर पा रहे हैं। हम लोगों को पब्लिसिटी के लिए अखबारों के अंदर स्लॉट्स बुक करने, हम लोगों को पब्लिसिटी के लिए इलेक्ट्रॉनिक मीडिया के अंदर स्लॉट्स बुक करने, हमको सोशल मीडिया के अंदर इस्तेमाल करना है, हमको पोस्टर छपवाने, हमको पैम्फलेट छपवाने। अगर हम लोग वो काम भी नहीं कर सकते तो किस प्रकार से लोकतंत्र जिंदा रहेगा और कैसा लोकतंत्र है ये। मैंने पिछले सप्ताह आप सब लोगों के सम्मुख मोतीलाल वोरा जी के समय 2017-18 के एक केस को लेकर के इनकम टैक्स डिपार्टमेंट ने 2017-18 के बेसिस के ऊपर 7 साल बाद में जाकर के हमारे बैंक के खाते अब जाकर के फ्रीज करे हैं उसकी जानकारी दी। मैंने कहा कि ये 7 साल पुराने कैसे फ्रीज किए जा सकते हैं और टाइमिंग इसका कैसा है। কংগ্রেস নেতৃত্ব যেমন সাংবাদিক সম্মেলন করলো এবং সাংবাদিক সম্মেলন করে তারা বিজেপিকে আক্রমণ করেছে, তাদের বক্তব্য তারা তাদের নিজেদের অ্যাকাউন্টের
তারা যেমন সেখানে কারি কারি টাকা ভরেছে এই নির্বাচনী বন্ডের মাধ্যমে, পাশাপাশি বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে কংগ্রেসকে তারা অর্থনৈতিকভাবে পঙ্গু করতে চাইছে, এই আক্রমণও করেছে কংগ্রেস নেতৃত্ব। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গে, অজয় মাকেনরা সাংবাদিক সম্মেলন করে আজ এমনই আক্রমণ করেছে। এই নিয়ে আমরা কথা বলবো। নিউজ রুমে রয়েছেন প্রতিনিধি সহকর্মী জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, কংগ্রেসের বক্তব্য পরিষ্কার, এক এই যে নির্বাচনী বন্ড সেটা নিয়ে যেমন বিজেপিকে আক্রমণ করেছে তারা ইলেকশন বন্ড নিয়ে, পাশাপাশি তাদেরকে অর্থাৎ কংগ্রেসকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি, সে আক্রমণও করেছে। সত্যি পঙ্গু করে দেওয়া বলতে সব থেকে বড় কথা, প্রায় 115 কোটি 32 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। মজার ব্যাপারটা হচ্ছে যে এর আগে, এটা গত মার্চ মাস থেকে এটা চলছে, ইনকাম ট্যাক্স বলেছিল যে একটা মাত্র অ্যাকাউন্ট, সেটা হচ্ছে যুব কংগ্রেসের অ্যাকাউন্ট, সেই যুব কংগ্রেসের অ্যাকাউন্টে যে রিটার্ন জমা দিতে 45 দিন দেরি হয়েছে। এবং এই 45 দিন দেরি হওয়ার জন্য মানে লঘুভাবে গুরুদণ্ড শুধু বললে বোধহয় কম বলা হয়, যে ভাবা যায় না যে তার জন্য তাদের 115 কোটি টাকার মতন তাদেরকে ফ্রিজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ বাজেয়াপ্ত করা হয়েছে। তার ফলে এই নির্বাচনের সামনে নির্বাচন, এই সময় দলের যে খরচপাতি যেগুলো হয় সেই টাকা খরচ করার জায়গায় একটা মানে সত্যি অর্থনৈতিকভাবে প্রায় পঙ্গু করে দেওয়া হলো। কেন করা হলো এখনও কিন্তু খুব পরিষ্কার ব্যাখ্যা দিতে পারছে না। এবং যেটা বিজেপির পক্ষ থেকে সম্বিত পাত্র যা বলেছেন সেটাও খুব মানে ধোপে টেকে না। কারণ তিনি বলেছেন যে অপরাধী যদি হয়ে থাকে, কেউ যদি ডিফল্টার হয়ে থাকে, কেউ যদি কর না দিয়ে থাকে, তাহলে তার যা শাস্তি পাওয়ার সেভাবেই সে পাবে। তো কংগ্রেস এটাকে ইতিমধ্যে এটা নিয়ে অ্যাপিলেট ট্রাইব্যুনালে গিয়েছিল, হাইকোর্টের দপ্তর অ্যাপিলেট ট্রাইব্যুনালে। সেখানে তাদেরকে একটা অ্যাপিল করতে বলা হয়েছিল। ইতিমধ্যে হঠাৎ করে এই যে টাকাটাকে আটকে দেওয়া এবং তারপরে অ্যাপিল করতে বলা, আর নির্বাচন 1 মাসও নেই, এইরকম অবস্থায় এই একটা দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলে দেওয়া মানে হচ্ছে কংগ্রেসকে সেদিক থেকে বলতে গেলে একেবারে প্রচারটাই যাতে না করতে পারে। সারা দেশে কংগ্রেসের বিভিন্ন জায়গায় তাদেরকে প্রার্থী দিতে হয়, তাদের টাকা খরচা করতে হবে, সেই জায়গাটাকে বন্ধ করে দিল। উল্টো দিক থেকে যদি বলি, বন্ডে সব থেকে বেশি, এটা খুব সঙ্গত কথা, সব থেকে বেশি প্রায় 52% টাকা বন্ড বিক্রি হয়ে যে টাকা গত 2019 সাল থেকে এই 24 সাল অব্দি এসছে, তার সিংহভাগটাই কিন্তু পেয়েছে বিজেপির তহবিলে জমা পড়েছে। তারপরে বিজেপির তহবিল ফুলে পেঁপে উঠলো, আর এদিকে কংগ্রেসকে তারা অন্য কোনো জায়গা থেকে যখন পারছে না, তখন এই তহবিলটাকেও দিল আটকে। এটা একটা রাজনৈতিক একটা প্রতিহিংসার যে কথা বলেছে, সেটা খুব উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু এমন কোনো যুক্তি দিতে পারেনি বিজেপি। অনেক ধন্যবাদ জয়ন্তদা। কথা বলছিলাম সহকর্মী এবং প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে। তবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। একদিকে যখন কংগ্রেস অভিযোগ করছে ইলেকশন বন্ডের মাধ্যমে বিজেপি কোটি কোটি টাকা তারা অ্যাকাউন্টে ভরেছে, অপরদিকে বিরোধী রাজনৈতিক দলগুলির তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি। ঠিক সেই সময়ে দাঁড়িয়েই বড় খবর আসছে। নির্বাচন কমিশনের কাছে এই ইলেকশন বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়েছে, এমনটাই সুপ্রিম কোর্টে জানালো এসবিআই। তারা জানিয়েছে যে ইউনিক নাম্বার সেটা কিন্তু দেওয়ার কথা বলা হয়েছিল, সেই ইউনিক নাম্বার তথ্য কিন্তু দেওয়া হয়েছে বা ক্রমিক সংখ্যা দেওয়া হয়েছে বলে সুপ্রিম কোর্টে জানালো এসবিআই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তারা জানিয়েছে নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে নির্বাচনী বন্ডের সমস্ত তথ্য নির্বাচন কমিশনে দিয়েছে এসবিআই, নির্বাচন কমিশনের কাছে জমা করেছে এসবিআই, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই নিয়ে কথা বলবো পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। আশিস দা, ঠিক কি জানিয়েছে এক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে? দেখো, এই মুহূর্তের খুব বড় খবর জাতীয় রাজনীতিতে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সমস্ত তথ্য নির্বাচন কমিশনকে দিয়েছে। অর্থাৎ আগে আমরা দেখেছিলাম যে তথ্য দিতে বলার সত্ত্বেও কিছু তথ্য চেপে গিয়ে তথ্য দেওয়া হয়েছিল, অর্থাৎ বন্ডগুলোর যে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বারটা বাদ দিয়ে তথ্য দেওয়ার ফলে কোন বন্ড কে কিনেছে এবং কে সেটার সুবিধা পেয়েছে, অর্থাৎ কোন রাজনৈতিক দল তার সুবিধা পেয়েছে, সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না।
এই অবস্থায় যখন সুপ্রিম কোর্টে মামলাটি ওঠে, সুপ্রিম কোর্টের কড়া ধমক খায় এসবিআই। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে বৃহস্পতিবার আজকে বিকেল 5টার মধ্যে যদি সমস্ত তথ্য নির্বাচন কমিশনকে না দেওয়া হয় তাহলে আদালত অবমাননার মামলা করা হবে এসবিআই এর বিরুদ্ধে। এইরকম কড়া ধমক খাওয়ার পরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটু আগে সুপ্রিম কোর্ট একটি হলফনামা পেশ করেছে। সেই হলফনামা পেশ করে তারা জানিয়েছে যে সিরিয়াল নাম্বার, যেটাকে আলফা নিউমেরিক নাম্বার বলে চিহ্নিত করা হয়, সেই সিরিয়াল নাম্বার সহ সমস্ত তথ্য তারা নির্বাচন কমিশনকে দিয়ে দিয়েছে। সুতরাং এখন 100% নিশ্চয়তার সঙ্গে বলা যাবে যে কারা বন্ড কিনেছিল, অর্থাৎ কোন কর্পোরেট বা কোন বড়লোকেরা বন্ড কিনেছিল এবং তার সুবিধা পেয়েছে কোন রাজনৈতিক দল। হয়তো আর কয়েক ঘন্টার মধ্যেই সেই খবর বেরোতে শুরু করবে এবং তখন দেখা যাবে কিভাবে সিবিআই ইডিকে কাজে লাগিয়ে, কিভাবে ইনকাম ট্যাক্স দপ্তরকে কাজে লাগিয়ে কর্পোরেট সংস্থাগুলোকে ভয় দেখিয়ে তাদের থেকে টাকা আদায় করা হয়েছে। দেখা যাবে যে কিভাবে টাকা দিলে এবং সেটা বিজেপির কোষাগারে গেলেই তাদেরকে বিরাট বিরাট কন্ট্রাক্ট, গভর্নমেন্ট কন্ট্রাক্ট দেওয়া হয়েছে যাতে করে তারা হাজার হাজার কোটি টাকার মুনাফা তুলেছে। দেখা যাবে কিভাবে যাদের কোনো লাভই হয়নি গত 3 বছর অথবা যা সামান্য লাভ হয়েছে তারা কি করে কোটি কোটি টাকার নির্বাচনী বন্ড কিনে বিজেপিকে পাঠালো। অর্থাৎ এইভাবে কি কালো টাকা সাদা করার মানি লন্ডারিং হয়েছে। এই সমস্ত তথ্যই আশা করা যায় আগামী কয়েক ঘন্টার মধ্যে বেরিয়ে পড়বে। সুতরাং এই মুহূর্তে সব থেকে বড় খবর হচ্ছে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এসবিআই জানিয়ে দিল তারা সিরিয়াল নাম্বার সহ সমস্ত তথ্য, নির্বাচনী বন্ডের সমস্ত তথ্য তারা ইলেকশন কমিশনকে দিয়েছে। এখন ইলেকশন কমিশন সেটা কতক্ষণে প্রকাশ করে সাধারণের অবগতির জন্য রাখে, তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হচ্ছে। হ্যাঁ ঋষি, একদমই, অনেক ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন 4টের দিক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। 4 জেলার জেলা শাসককে বদল করা হয়েছে। এর আগে আমরা দেখলাম যে রাজ্য পুলিশের ডিজিকে সরানো হয়েছিল, ডিজি রাজীব কুমারকে সরানো হয়েছিল, কিন্তু তার 24 ঘন্টা কাটতে না কাটতেই আরও আবার ডিজিকে সরানো হয়। রাজীব কুমারকে সরিয়ে বিবেক সহায়কে নিয়ে আসা হয়েছিল, তার 24 ঘন্টা পরে পরে আবার ডিজি পরিবর্তন হয়। আর এবার আরও কড়া সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। 4 জেলার জেলা শাসককে সরালো নির্বাচন কমিশন। পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বীরভূম এবং ঝাড়গ্রাম, এই 4 জেলার জেলা শাসককে বদল করা হলো বলে জানা যাচ্ছে। তবে শুধুমাত্র এই রাজ্য নয়, এর পাশাপাশি আরও 3টি রাজ্যেও জেলা শাসকদের এভাবে বদল করা হয়েছে, সরানো হয়েছে। লোকসভার নির্বাচনের মুখে একাধিক কড়া পদক্ষেপ করছে জাতীয় নির্বাচন কমিশন। এর আগে রাজ্য পুলিশের ডিজিকে সরানো হয়েছিল, এবার 4 জেলার জেলা শাসককে সরানো হলো। কোনো WBCS জেলা শাসককে রাখা যাবে না, এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। বীরভূম, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রাম, এই 4 জেলার জেলা শাসককে বদল করলো নির্বাচন কমিশন। এ নিয়ে রাজনৈতিক নেতৃত্বের কি বক্তব্য, কে কি বলছেন, শোনাবো আপনাদের। নির্বাচন কমিশন এইভাবেই হয়তো নির্বাচনের নিরপেক্ষতা স্থির করতে চাইছেন, কিন্তু এত IAS অফিসার বা IPS অফিসার কি আছে এই রাজ্যে, তা তো আমার জানা নেই। বহু রাজ্যে হয়তো নেই, সেজন্য অনেক ক্ষেত্রে তো অসুবিধা হয়ে যাবে। নির্বাচন কমিশনকে সেটা তো ভাবনা চিন্তা করতে হবে। দেখুন, নির্বাচন কমিশন মনে করেছে অবাধ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত, সুষ্ঠু, স্বাভাবিক নির্বাচন করতে গেলে এদের অপসারণের প্রয়োজন আছে। সংগঠিত করা হয়েছে নির্বাচন, রাজ্য নির্বাচন কমিশনের নামে একটা নরখাদক রাবণকে বসিয়ে দেওয়া হয়েছে। তিনি মোটামুটি তার নেতৃত্বেই সংগঠিত হয়েছে। তো এই ক্ষেত্রে সমস্ত রাজ্যে হচ্ছে, এই ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে। রাজ্যের সিদ্ধান্তকে স্বাগত জানায়। কারণ জাতীয় নির্বাচন কমিশন আগে পর্যন্ত নিরপেক্ষ থাকতো, নিরপেক্ষতাই ছিল তাদের প্রধান ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টি। কিন্তু এখন তো নির্বাচন কমিশনার নিযুক্ত করছেন 2জন মিলে, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ।
সুতরাং নিরপেক্ষতার প্রশ্ন ওঠে না। নিজেদের কাছের লোককে নির্বাচন কমিশনার নিয়োগ করছেন, আর তাদেরকে দিয়ে তারা সৈন্য দলে তাদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন, নিজেদের সৈন্য দলে। তার সঙ্গে সিআরপিএফও আছে, আধা সামরিক বাহিনী। এই সামগ্রিকভাবে এটার উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গের মতন রাজ্যগুলিতে, যেখানে তাদের সংগঠন নেই, যেখানে তাদের ভোট পাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, সেই সব জায়গাতেই তারা এই কাণ্ড কারখানাগুলো করছে। এই খবরেই থাকবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন 4:04 দিক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। 4 জেলার জেলা শাসককে সরানো হলো লোকসভা নির্বাচনের মুখে আরও কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। এর আগে আমরা দেখেছি যে রাজ্য পুলিশের ডিজিকে সরানো হয়েছিল। এবার 4 জেলার জেলা শাসককে সরানো হয়েছে। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম, এই 4 জেলার জেলা শাসককে সরানো হলো। এক্ষেত্রে কমিশনের বক্তব্য যে কোনো WBCS অফিসার তিনি জেলাশাসক থাকবেন না। তবে শুধুমাত্র এই রাজ্য নয়, এর পাশাপাশি আরও 3টি রাজ্যেও জেলাশাসকদের সরানো হয়েছে এবং কমিশন বলছে যে IAS ছাড়া জেলাশাসক হবে না, এমনটাই বক্তব্য। এ নিয়ে আমরা কথা বলবো। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে। সত্য, এক্ষেত্রে আরও একবার তোমার কাছ থেকে পরিষ্কার হতে চাইবো যে নির্বাচন কমিশনের এক্ষেত্রে ঠিক কী বক্তব্য, এবং আরেকটা বিষয় তোমার সঙ্গে এই কোশ্চেনের সঙ্গে যুক্ত করব যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, CPIM নেতা, আইনজীবী, তিনি বলছেন এ রাজ্যে এত সংখ্যক IAS কি আছে আদপেও যাদেরকে WBCS বা যাদেরকে জেলাশাসকের পদে বসানো যাবে? দেখো, লোকসভা নির্বাচনের যে একেবারে জেলাভিত্তিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জেলায় লোকসভা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে মূলত দায়িত্ব থাকে সংশ্লিষ্ট জেলার জেলাশাসক অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারদের ওপর। সেক্ষেত্রে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন মনে করছে যে জেলাশাসক পদমর্যাদার যারা থাকবেন তাদেরকে IAS পদমর্যাদা অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পদমর্যাদার যোগ্য হতে হবে এবং সেই পদেই তারা সেই মর্যাদা যুক্ত যে সমস্ত ব্যক্তি থাকবেন তারাই জেলাশাসক পদে তাদের কার্যভার সামলাতে পারবে। এবং সেই কারণেই মূলত সেই কারণ উল্লেখ করেই জাতীয় নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে তাতে তারা এরাজ্যের 4 জেলার যে জেলাশাসক ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, বীরভূম এবং পূর্ব বর্ধমান, এই 4 জেলার জেলাশাসককে অর্থাৎ সেই জেলার জেলা নির্বাচনী আধিকারিককে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। তার কারণ হিসেবে বলা হয়েছে যে এই 4 জেলার যারা জেলাশাসক ছিলেন তারা ছিলেন WBCS অর্থাৎ কোনোভাবেই তারা IAS পদমর্যাদার ছিলেন না, সেই কারণেই তাদেরকে সরানো হয়েছে। পাশাপাশি অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও যদি আমরা দেখি সেই একই নিয়ম কার্যকর রয়েছে এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও পুলিশ সুপার বা জেলা শাসকদের বহাল করার ক্ষেত্রে কিন্তু এই নিয়মটি মানা হবে, এমনটাই কিন্তু জাতীয় নির্বাচন কমিশন মনে করছে এবং সেই কারণেই মূলত এই সরিয়ে দেওয়া বা এই জেলা শাসকদের যে দেখো, এখনো পর্যন্ত রাজ্যের তরফ থেকে কিন্তু সেই নাম পাঠানো হয়নি। জাতীয় নির্বাচন কমিশনে সেই নাম পাঠানো হলে তারপরেই কিন্তু নবনিযুক্ত যে এই 4টি জেলার যারা জেলাশাসক তাদের নাম ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। তবে নির্বাচন প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণভাবে থাকে, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন থাকে এবং সবচেয়ে বড় কথা যে নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে এই সংশ্লিষ্ট জেলার জেলাশাসক বা পুলিশ সুপারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের উপযুক্ত পদমর্যাদাযুক্ত ব্যক্তি যদি সেই পদে থাকেন তাহলে নির্বাচন পরিচালনা করা অনেক সহজ হয় এবং সেই জায়গায় নিরপেক্ষতা এবং নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখা সম্ভব বলে মনে করছে জাতীয় নির্বাচন কমিশন। এবং সেই লক্ষ্যেই যাতে উপযুক্ত ব্যক্তি সেই পদের দায়িত্বভার নিতে পারেন সেই কারণেই কিন্তু এই রদবদল বা এই সরানো হয়েছে বলে জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। অনেক ধন্যবাদ সত্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। সত্য যেমনটা জানালো যে নির্বাচন কমিশন যেটা বলছে যে কোনো WBCS অফিসারকে জেলাশাসক পদে রাখা যাবে না, সে কারণেই কিন্তু এই 4 জেলার জেলা শাসককে সরানো হয়েছে। তবে শুধুমাত্র এ রাজ্যই নয়, আরও 3টি রাজ্যেও কিন্তু দেখা যাচ্ছে যে জেলা শাসক বা পুলিশ সুপারদের বদল করা হয়েছে। এক্ষেত্রে কমিশনের পরিষ্কার নির্দেশ, IAS বা IPS না হলে জেলা শাসক বা পুলিশ সুপার পদে থাকা যাবে না। ফলত কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। এর পাশাপাশি আরেকটি খবরের দিকে নজর রাখতেই হচ্ছে বিকশিত ভারত, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে দেশবাসীকে হোয়াটসঅ্যাপ করা হচ্ছিল যে গত 10 বছরে কেন্দ্রীয় সরকার কি
কাজ করেছে, অর্থাৎ বিকশিত ভারতের যে ছবি তুলে ধরে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রের সরকার, কেন্দ্রীয় সরকার কি কি কাজ করেছে সেই তালিকা তুলে ধরা হচ্ছিল। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরও সেই হোয়াটসঅ্যাপ যাচ্ছিল সাধারণ মানুষের কাছে, এবং এ নিয়েই কিন্তু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে বিজেপি, এই অভিযোগ ওঠে এবং তা নির্বাচন কমিশনের কাছে সেই অভিযোগ জানানোর পরে নির্বাচন কমিশনও কিন্তু এই হোয়াটসঅ্যাপ বন্ধ করার নির্দেশ দিয়েছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে কমিশন ঠিক কী নির্দেশ দিয়েছে এই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। আশিসদা, নিঃসন্দেহে যে অভিযোগ উঠছিল বিরোধী রাজনৈতিক দলগুলো যে অভিযোগ করছিল যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, তার থেকে এই বিকশিত ভারত, সেখান থেকে হোয়াটসঅ্যাপ যাচ্ছে। গত 10 বছর কেন্দ্রীয় সরকার কি কি কাজ করেছে দেশের উন্নতি কল্পে, যেটা কোট আনকোট, সেটা তারা প্রচার করছিল এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে বিরোধীরা অভিযোগ করছিল। কমিশন এক্ষেত্রে কি পদক্ষেপ এখনো পর্যন্ত নিল? যেটা জানতে পারছি বন্ধ করার নির্দেশ তো দিয়েছে। দেখো, এই আজকে যে ঘটনাটা ঘটলো সেটা ভারতীয় গণতন্ত্রের এই যে 75-76 বছরের ইতিহাসে মানে আগে কখনো ঘটেছে বলে এই মুহূর্তে আমার স্মরণে আসছে না। ঘটনাটা হচ্ছে এই যে নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল, নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল যে তোমাদের একটি কাজ বন্ধ করতে হবে, কেননা সেটা মডেল কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারকে এইভাবে নির্দেশ দিয়ে তাদের কাজ বন্ধের ঘটনা এর আগে 7.5 দশকের ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে সম্ভবত নেই। এর আগে এরকম ঘটনা ঘটেছে যে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী বা পদাধিকারী বা রাজ্যগুলোর গুরুত্বপূর্ণ মন্ত্রী পদাধিকারী তাদের কোনো কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করার জন্য। কিন্তু এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার খোদ অপরাধী হলেন। কেন্দ্রীয় সরকারের মন্ত্রক, তথ্য প্রযুক্তি মন্ত্রক, তারা সমস্ত ভারতবাসী যাদের হোয়াটসঅ্যাপ আছে, অর্থাৎ যাদের স্মার্টফোন আছে, তাদের ফোনে কোটি কোটি মানে সংখ্যায় হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে থাকেন, যেখানে প্রধানমন্ত্রীর একটি চিঠি দেখা যায় এবং সেখানে নানান কৃতিত্ব দাবি করা হয়। এই ঘটনা ঘটতে থাকে 16 তারিখে নির্বাচন ঘোষণার পরে এবং কোটি কোটি মেসেজ ঢুকতে থাকে। আপনি আমাদের অনেকের মোবাইলেই সেই মেসেজ আমরা দেখেছি। এটা নিয়ে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের মতো বিরোধী দলগুলো নির্বাচন কমিশনকে অভিযোগ জানায়। অবশেষে আজকে 21 তারিখ নির্বাচন কমিশন কেন্দ্রকে বলেছে এই মেসেজ পাঠানো অবিলম্বে বন্ধ করতে হবে। বলেছে মানে ভাষা যেটা, সেটা হচ্ছে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। কিন্তু অবশ্যই প্রশ্ন এসে যাবে যে এত মেসেজ ঢুকে যাওয়ার পরে 5 দিন পরে কেন সঙ্গে সঙ্গে কেন এই পদক্ষেপ নেওয়া হলো না? তবুও নির্বাচন কমিশন যে অবশেষে এই পদক্ষেপ নিয়েছে সেটা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষে অনুকূল একটা পদক্ষেপ এবং সেই অনুযায়ী এই হোয়াটসঅ্যাপ মেসেজ নিশ্চয়ই বন্ধ করা হবে। কেন্দ্রের পক্ষ থেকে অবশ্য একটি কারণ দেখানো হয়েছে। তারা বলতে চেয়েছে যে নির্বাচন ঘোষণা হবার আগেই আমরা এই সমস্ত মেসেজ পাঠাবার প্রক্রিয়া শুরু করেছিলাম বা প্রক্রিয়া নিয়েছিলাম, কিন্তু নানান যান্ত্রিক কারণে হয়তো দেরি হয়েছে, সেই জন্য দেরিতে এই মেসেজগুলো ঢুকছে। আমরা নির্বাচন ঘোষণা হওয়ার পরে এই মেসেজ আর পাঠাইনি, এরকম একটা অজুহাত বলা যেতে পারে, সেটা নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। কিন্তু স্পষ্ট যে এরকম এতটা দেরি হোয়াটসঅ্যাপ মেসেজ আসার ক্ষেত্রে হয় না, সেদিক থেকে কিন্তু তারা মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙেছে কেন্দ্রীয় সরকার। এটা নির্বাচন কমিশনের নির্দেশে আজকে স্পষ্ট হলো। একদম, অনেক ধন্যবাদ আশিসদা। কথা বলছিলাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। নির্বাচন কমিশন কিন্তু এক্ষেত্রেও পদক্ষেপ করেছে। তারা এই হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো যাতে বন্ধ হয় সেই নির্দেশ দিয়েছে কেন্দ্রের কাছে, এবং এক্ষেত্রে অভিযোগ ছিল যে কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। এক্ষেত্রে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কে কি বলছেন শোনাবো। নির্বাচন কমিশনকে বিজেপি নিজের পকেটস্থ করে যেভাবে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালানোর মতো নির্বাচনটাকেও স্বেচ্ছাচারিতার মধ্যে দিয়ে চালাচ্ছে, নির্বাচন আচরণবিধি চালু হওয়ার পরেও স্বয়ং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছে। আজকে বন্ধ করতে বলেছে, কিন্তু যে 85 লক্ষ 1 কোটি মানুষের কাছে ইতিমধ্যে মেসেজ চলে গেছে, সেগুলো কি করা হবে? তার প্রতিকার কি হবে?
তাহলে কি নরেন্দ্র মোদীর মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত নিতে পারবে? তো সেরকম সাহস দেখাতে পারবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন? চুরি করে ধরা পড়ে গেছে, এখন চোখের সামনে এসে গেছে, তাই বন্ধ করে দিয়েছে। এটাই তো হচ্ছে মানে এদের আসল রূপ। বিজেপির সরকার সর্বতভাবে সাম দাম দণ্ডভেদ সব লাগিয়ে তাদের সরকারের সমস্ত প্রকল্পগুলো দেখাতে চাইছে বিজেপির প্রকল্প, বিজেপির সব করেছে। এমসিসি মানে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে, তারপরে এগুলো করা যায় না, এটা আইন বিরুদ্ধ। সে তারপরেও এটা করছে মানে কি দেখাচ্ছে, যতটুকু প্রচার হয়ে গেল, আর ধরা পড়ে গেলে, ধরা না পড়লেই এখন এটা চালিয়ে দিত। এটা নির্লজ্জ বেহায়া একটা সরকার, তাদের এটা মানে এটা চরমতম শাস্তি হওয়া উচিত। নির্বাচন কমিশন অন্ততপক্ষে একটা সঠিক ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন, ধন্যবাদ জানাই। কিন্তু কেন্দ্রীয় সরকার বা মোদী তারা কি এগুলো মান্যতা দেবেন? যত বেআইনি কাজ নির্বাচন সংক্রান্ত, দুর্নীতি সংক্রান্ত সব তো তার স্রষ্টা হচ্ছে তো মোদী আর অমিত শাহ। তারা ভেবেছিলেন যে নির্বাচন কমিশন তাদের লোক বসিয়ে দিয়ে তারা পার পেয়ে যাবেন। যাই হোক, অন্ততপক্ষে নির্বাচন কমিশন যারা আছেন তারা তাদের মেরুদণ্ড দেখিয়েছেন খুব ভালো, এবং অবিলম্বে এই এমসিসি লাগু করতে হবে এবং যারা অমান্য করছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। ভোটের মুখে তৃণমূল কংগ্রেস তারা ওয়েবসাইট প্রকাশ করেছে, জনগর্জন ওয়েবসাইট এই প্রকাশ করা হয়েছে, এবং তাতে দেখা যাচ্ছে যে তৃণমূলের পক্ষে ভোট পড়েছে প্রায় 2,28,000 মানুষের। ভোটের মুখে ওয়েবসাইট প্রকাশ তৃণমূল কংগ্রেসের, জনগর্জন ওয়েবসাইট প্রকাশ তৃণমূল কংগ্রেসের। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন সরাসরি ধর্মতলা থেকে। দেবজ্যোতি, এই ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে 2,28,000 মানুষ তারা তাদের মতামত জানিয়েছেন। কি রয়েছে এই ওয়েবসাইটে, মানুষ কিভাবে বা তারা তাদের মতামত জানাচ্ছে, তৃণমূল কংগ্রেস আসলে কি জানতে চাইছে এই ওয়েবসাইটটার মাধ্যমে? দেখো ঋষিকেশ, মাত্র 3 ঘন্টা হলো এই ওয়েবসাইটটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চালু করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু 3 লক্ষ মানুষের রেসপন্স তারা পেয়েছেন। তাদের কাছে বেশ কিছু মতামত তৃণমূল কংগ্রেসের এই ওয়েবসাইটের মাধ্যমে তারা জানতে চাইছেন। সেখানে যেমন বেশ কিছু ইস্যুকে তুলে ধরা হয়েছে, যে উত্তর কলকাতায় যেভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল সেটিকে তারা কিভাবে দেখছেন, সেখানে হ্যাঁ বা না, এবং সেখানে তারা কাকে সমর্থন করছেন সে প্রশ্নও যেমন রয়েছে। ধর্মীয় বিভাজন নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে, এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন অশান্তির ঘটনাকে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, বিভিন্ন জায়গার বিভিন্ন ঘটনাকে সামনে আনা হচ্ছে, এবং সেখানে সাধারণ মানুষের মতামত কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে তৃণমূল কংগ্রেস জানতে চাইছেন। অন্যদিক থেকে ঋষিকেশ, এই ওয়েবসাইটের মাধ্যমে তৃণমূল কংগ্রেস কিন্তু আগামী যে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তার প্রচার শুরু করে দিয়েছেন। এই ওয়েবসাইটের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের আগামীকালের কি কর্মসূচি রয়েছে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব এবং 42 জন সাংসদ যারা এবারে নির্বাচনে লড়াই করছেন, তারা ছাড়াও অন্য যে 7টি জায়গাতে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে লড়াই করছেন, তাদের সমস্ত কর্মসূচি, তাদের সমস্ত প্রচার এবং স্থানীয় ইস্যুগুলোকে এই ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। দেখো, তৃণমূল কংগ্রেস এবারের লোকসভা নির্বাচনে বেশ কিছু নতুন প্রযুক্তিকে তারা সামনে এনেছেন। যেমন তারা প্রচারে নতুন কৌশল এনেছেন। 10ই মার্চ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে 42টি আসনের প্রার্থী ঘোষণা করেছেন এবং র্যাম্পে হেঁটে তারা প্রচার করেছেন। সেই দিক থেকেও যেমন নতুনত্ব নিয়ে এসেছেন, তেমনি কিন্তু প্রচারেও নতুন কিছু কৌশল নিয়ে এসেছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিনের কর্মসূচি যেমন জানা যাবে, তেমনি কিন্তু ভারতীয় জনতা পার্টির বিপক্ষে যেসব ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলোকে সাধারণ মানুষের কাছে তুলে ধরায় তৃণমূল কংগ্রেসের এই ওয়েবসাইটের মাধ্যমে লক্ষ্য, এবং এই জনগর্জন ইস্যুটিকেই তৃণমূল কংগ্রেস সামনে তুলে ধরতে চাইছেন। এর মাধ্যমে বাংলার মানুষের আওয়াজকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার একটা প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হয়েছে। ইতিমধ্যে দেখো, প্রায় 3 ঘন্টা হয়েছে, প্রায় 3 লক্ষ মানুষ ইতিমধ্যে রেসপন্স করেছেন, এবং তৃণমূল নেতৃত্ব যেটা দাবি করছেন যে জনগণের যে মতামত তারা জানতে পারছেন, তা যথেষ্ট খুশি তৃণমূল নেতৃত্বের কাছে। অন্যদিক থেকে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং 42টি আসনের প্রার্থীদের যে কর্মসূচি রয়েছে সেগুলো যখন প্রচার হবে, এই ওয়েবসাইটের জনপ্রিয়তা ততই বাড়বে। একেবারে প্রত্যন্ত গ্রামে পৌঁছে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস
তাদের যে সেল রয়েছে আইটি সেল, তার মাধ্যমে কিন্তু ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন। অর্থাৎ গ্রামের প্রতিটি বাড়িতে যাতে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি পৌঁছে যায়, তার জন্যই কিন্তু এই ওয়েবসাইটে। অনেক ধন্যবাদ দেবজ্যোতি। ঋষিকেশ। এখন আবার একটা বিরতি নেব, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের ঘটনার রিপোর্ট তলব করেছে এবার নির্বাচন কমিশন। সেখানে যে মৃত্যু হয়েছিল, 10 জনের মৃত্যু ঘটনা ঘটে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে সরকারি সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা, আহতদেরকেও সাহায্য করা হবে সে কথা ঘোষণা করা হয়েছিল। এবার নির্বাচন কমিশন এই সমস্ত বিষয় সংক্রান্ত রিপোর্ট তলব করেছে বলে জানা যাচ্ছে। রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। গার্ডেন রিচে যে বহুতল ভেঙে বিপর্যয়ের ঘটনা ঘটে জানিয়ে এই মুহূর্তে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কলকাতা পুরসভার বিরুদ্ধে প্রশ্ন উঠছে। আর এবার এই গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের ঘটনার রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। ঠিক কি জানতে চেয়েছে তারা, জানবো। প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সত্য, নির্বাচন কমিশন ঠিক কি জানতে চেয়েছে এক্ষেত্রে? দেখো, গার্ডেন রিচে যে বহুতল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে এবং সেখানে দাঁড়িয়ে কলকাতার মেয়র যে সাহায্যের আশ্বাস দিয়েছেন দুর্ঘটনায়, এই দুর্ঘটনায় আহতদের এবং যে সমস্ত মানুষ মারা গিয়েছেন তাদেরকে যে ক্ষতিপূরণের কথা বলা হয়েছে, সেই বিষয়টি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিবের কাছ থেকে ইতিমধ্যেই সেই রিপোর্ট কিন্তু এসে জমা পড়েছে এবং তার ভিত্তিতে তারা গোটা রিপোর্টটি জাতীয় নির্বাচন কমিশনে পাঠাবেন এবং এই ধরনের বহুতল ভেঙে পড়ার ঘটনার পরে যে সাহায্যের কথা বা যে ক্ষতিপূরণের কথা বলা হয়েছে তা আক্ষরিক অর্থেই সেটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে জাতীয় নির্বাচন কমিশন, এমনটাই কমিশন সূত্রে জানা গিয়েছে। অনেক ধন্যবাদ সত্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। গার্ডেন রিচে যে বহুতল ভেঙে বিপর্যয়ের ঘটনা, সেই ঘটনার রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। বহুতল ভাঙার পর সাহায্যের প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেরাদ হাকিম, রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র, এবং তা নিয়ে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন এবং ইতিমধ্যেই কমিশনের কাছে সেই রিপোর্টও জমা দিয়েছেন মুখ্য সচিব, এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি গার্ডেন রিচে ঘটনায় পুরো ইঞ্জিনিয়ারকে তলব করেছে লালবাজার। গার্ডেন রিচে যে বহুতল ভেঙে বিপত্তি, সেই ঘটনায় পুরো ইঞ্জিনিয়ারকে, পুরসভার ইঞ্জিনিয়ারকে তলব করেছে লালবাজার। বিল্ডিং বিভাগের 12 নম্বর 15 ইঞ্জিনিয়ারকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। কলকাতা পুরসভার অভিযোগের ভিত্তিতেই এই তলব। তবে যেটা জানা যাচ্ছে, গার্ডেন রিচে যে বহুতল ভেঙে বিপর্যয়ের ঘটনা, সেই ঘটনায় 15 নম্বর বোরোর ইঞ্জিনিয়ারকে তলব করা হয়েছে। বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারকে তলব করা হয়েছে। গার্ডেন রিচ কাণ্ডে পুরসভার ইঞ্জিনিয়ারকে তলব লালবাজারে। কলকাতা পুরসভার অভিযোগের ভিত্তিতেই এই তলব বলে জানা যাচ্ছে। সাক্ষী হিসেবে ডাকা হয়েছে ওই ইঞ্জিনিয়ারকে, এমনটাই জানা গিয়েছে। দিনহাটা কাণ্ডে গ্রেপ্তার 2 কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর সংঘর্ষের ঘটনায় এবং দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিকের আহত হওয়ার ঘটনায় 2 জনকে গ্রেফতার করল পুলিশ। কোচবিহার জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হলেন আল আমিন শেখ ও জনাব আলী। উল্লেখ্য, গত 19শে ফেব্রুয়ারি দিনহাটা পাঁচমাথার মোড়ে কেন্দ্রীয় ও রাজ্যের মন্ত্রীর সমর্থক এবং নিরাপত্তা রক্ষীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। গণ্ডগোলের জেরে বাকবিতণ্ডায় পড়েন স্বয়ং 2 মন্ত্রীও। ঘটনায় মাথায় গুরুতরভাবে আঘাত পান দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র। আর তারপরেই দিনহাটা থানা পুলিশের পক্ষ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে প্রধান অভিযুক্ত করে মোট 45 জনের নামে অভিযোগ দায়ের করা হয়। আর সেই সব মামলার ভিত্তিতেই পুলিশ এই 2 জনকে গ্রেফতার করে।
চারটে চারদিক আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।